হিন্দি চিনি ভাই ভাই। আবার এরকম একটা আবহ তৈরি হয়েছে। পণ্ডিতজি তার চীন প্রেমের খেসারত দিয়েছিলেন 62 সালের লজ্জাজনক পরাজয়ের মুখে পড়তে হয়েছিল ভারতকে। কিন্তু 62 সালের ভারত আর 2024-এর ভারত তো এক নয়। এই ভারত চোখে চোখ রেখে কথা বলে, উন্নত দেশের রক্তচক্ষুকে উপেক্ষা করে নিজের অবস্থানে ঠিক থাকে। 52 কোটির উপর আমাদের গ্রেট ইন্ডিয়ান মিডল ক্লাস, বৃহৎ বাজার, সামরিক শক্তিতে আমরা অনেক এগিয়ে, চতুর্থ বৃহত্তম অর্থনীতি এবং ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। চীন যদি সুপার পাওয়ার হয়, চীনও ভারতকে সমীহ করে একটা কারণে, ভারতের সুপার পাওয়ার হওয়ার অ্যাসপিরেশন, এবং চীন বোঝে আজ না হয় কাল ভারত সুপার পাওয়ার হিসাবে আত্মপ্রকাশ করবে। এই আবহেই ভারত চীন নতুন সম্পর্কের অধ্যায় রচনা হতে চলেছে বলে অনেকে মনে করছেন। 23তম স্পেশাল রিপ্রেজেন্টেটিভ পর্যায়ের বৈঠক হয়েছে বেজিংয়ে, যেখানে আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠক করেছেন। মোট 6টা সিদ্ধান্তে উপনীত হওয়া গেছে। দেখুন, ভারত ও চীনের মধ্যে হিমালয় দাঁড়িয়ে আছে, ফর্মিডেবল ইম্পোজিং হিমালয়। ভারত ও চীনের সম্পর্কের মধ্যে আস্থার ঘাটতি অতীতেও ছিল, আগে সম্পর্ক তলানিতে ঠেকেছিল, এখনো আস্থার ঘাটতি আছে। কিন্তু দুটো দেশই বাস্তবতা বুঝে কাছাকাছি আসতে চাইছে, এবং যে 6 দফা সিদ্ধান্তের কথা জানানো হয়েছে তার মধ্যে আমাদের ক্ষেত্রে সব থেকে উল্লেখযোগ্য হচ্ছে আমরা কৈলাস দর্শনে যেতে পারবো, মানস সরোবরে যেতে পারবো। সেটা 2020 সাল থেকে বন্ধ ছিল, এবং সিকিমের রুট দিয়ে আবার বাণিজ্য চালু হবে। তাছাড়া কনফিডেন্স বিল্ডিং মেজার নেওয়া হবে, সীমান্তে ডিমিলিটারাইজেশন, ডিসএনগেজমেন্ট এবং ডিএসকালেশন করা হবে, এলএসিতে যৌথ টহলদারি এবং 2020 এপ্রিলের আগে স্থিতাবস্থা ফিরিয়ে আনা অত্যন্ত উল্লেখযোগ্য পদক্ষেপ। ব্রিক্সের সামিটে রাশিয়ার কাজানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বৈঠক করেছিলেন। তারপরে G20 সামিটে ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইর পার্শ্ব বৈঠক হয়। তার ফলশ্রুতি হচ্ছে এই স্পেশাল রিপ্রেজেন্টেটিভ পর্যায়ের বৈঠক। এটা 23তম বৈঠক। কয়েকদিন আগে সংসদে এস জয়শঙ্কর ভারত ও চীনের সম্পর্কের রূপরেখাটা তুলে ধরেছিলেন, এবং আগামী দিনে সেই সম্পর্ক কোন পথে যেতে পারে সেটাও তিনি বলেছিলেন। অর্থাৎ ভারত এবং চীনের সম্পর্ক আস্তে আস্তে আবার আগের অবস্থায় ফিরে যাচ্ছে, যদিও এখনো আস্থার ঘাটতি আছে। বেইজিং যেটা দাবি করেছে ভারত থেকে, দিল্লি থেকে বেইজিং সরাসরি বিমান পরিষেবা আবার চালু করা এখনো হয়নি। চীনা নাগরিকদের সহজে ভিসা দেওয়ার ভারতের, সেটা এখনো জট কাটেনি, এবং চীনের বিনিয়োগ যাতে ভারতবর্ষের নানা ক্ষেত্রে আসে সেটা শি জিনপিং প্রশাসন নিশ্চিত করতে চাইছেন। কিন্তু পরিস্থিতির উন্নতি হলে, দ্বিপাক্ষিক সম্পর্ক যদি আবার আগের অবস্থায় ফিরে যায়, তখন কিন্তু এই সমস্ত বিষয়গুলোতেও জট কাটবে। এতে কাদের ঘুম উড়েছে? ইউনূসের। কেন? কয়েকদিন আগে জামাতে ইসলামের একটা প্রতিনিধি দল বেজিং সফর করেছিলেন। একটা বামপন্থী গ্যাসা সংবাদপত্র, তার সম্পাদকের উদ্যোগে তিনিও গেছিলেন। সেখানে জামাতের নেতারা চীনকে অনুরোধ করেছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পাশে থাকতে, কিন্তু চীনের সরকারি কর্তারা পরিষ্কার বলে দিয়েছে যে ভারতের সঙ্গে তারা নতুন করে কোনো বিতর্কে যেতে চান না, এবং বাংলাদেশে বিষয় নিয়ে তাদের মাথা ঘামানোর সময় নেই। এই যে জামাত বলুন, ওখানকার মৌলবাদীরা মাঝে মধ্যেই বলেন না, ওখানকার সংবাদ মাধ্যম, ভারতের ধর্মীয় সংখ্যালঘুরা নিদারুণ কষ্টের মধ্যে আছেন ইত্যাদি ইত্যাদি বলেন। ভারতের অধিকার নেই বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের বিষয় নিয়ে সরব হওয়া। বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের কোনো নেতার হিম্মত আছে চীনের নেতাদের বলা যে আপনারা আপনাদের দেশে উইঘুর মুসলমানদের সঙ্গে কি ব্যবহার করেন? এটা করতে পারেন না, মানবতা বিরোধী, বলার ক্ষমতা নেই। এটাই হচ্ছে দ্বিচারিতা। তাই জামাতের নেতারা চীন সফর করে
চীনকে পাশে টানার উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু হয়নি। চীন বুঝেছে এই ক্ষুদ্র বাংলাদেশের যতই জিওপলিটিক্যাল ইম্পর্টেন্স থাকুক না কেন, ভারতের সঙ্গে সম্পর্ক মজবুত করা তাদের অগ্রাধিকার। ভারত যাতে পুরোপুরি আমেরিকার সঙ্গে এমন সম্পর্ক তৈরি করে না ফেলে যাতে আমেরিকা এবং ভারতের যৌথ প্রেশার পড়ে চীনের উপর। এখন দেখুন চীনের অর্থনীতি করা মজবুত নয়, আমাদের জিডিপি কিন্তু এবারও চীনের থেকে বেশি। তাই শি জিনপিং এর কিন্তু লক্ষ্য হচ্ছে ভারতের সঙ্গে সম্পর্ককে মজবুত করে ব্যবসা বাণিজ্য আদান প্রদান বাড়ানো, আস্থার ঘাটতিটাকে দূর করা। সেখানে বাংলাদেশ চীনের কাছে স্টাম্বলিং ব্লক। তাহলে বাংলাদেশকে গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজনই নেই, কোনো প্রয়োজনই নেই। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. পাকিস্তান চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের একটা অংশ, কিন্তু পাকিস্তানে চীনা ন্যাশনালরা আক্রান্ত হচ্ছেন, আত্মঘাতী জঙ্গিরা চীনা ন্যাশনালদের টার্গেট করছে এবং পাকিস্তান আর্মি রেঞ্জার্স চীনা নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পারছে না। সেই জন্য চীন সেখানে ওয়াগনার গ্রুপের মতো, যেটা রাশিয়ার প্রাইভেট আর্মি, মায়ানমার এবং পাকিস্তানে যেখানে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে অনেক ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট হচ্ছে, সেখানে প্রাইভেট আর্মি ডিপ্লয় করছে জাস্ট টু সিকিউর দ্য সেফটি অফ দেয়ার ন্যাশনালস। ভাবতে পারছেন? তাই বাংলাদেশ যতই ভাবুক যে চীন তাদের পাশে আছে, চীন কিন্তু বাংলাদেশকে এখন গুরুত্ব দিতে রাজি নয়। কারণ চীনের মতে বাংলাদেশ এখন যে পরিস্থিতিতে এসেছে সেখান থেকে ঘুরে দাঁড়াতে 20 বছর লাগবে, 20 বছর। তারপরে আমেরিকার সঙ্গে ট্যারিফ ওয়ার শুরু হচ্ছে। ট্রাম্প ভারতকেও ট্যারিফ ওয়ার নিয়ে হুমকি দিয়েছেন। দেখুন, ভারত ও আমেরিকার মধ্যে যে দ্বিপাক্ষিক বাণিজ্য হয়, আমেরিকা ভারত থেকে প্রায় 78 বিলিয়ন মার্কিন ডলার এক্সপোর্ট করেছে 2023-24 অর্থবর্ষে, আর ভারত আমদানি করেছে 44 বিলিয়ন ডলার। ভারত থেকে কি কি জিনিস চাই আমেরিকায়? মেডিসিন, গার্মেন্টস, সোলার সেল, স্মার্টফোন মেনলি। তাহলে হার্লে ডেভিডসন বাইকের উপর ভারত অনেক শুল্ক চাপায়। আমেরিকা বলছে তোমরা যদি এই শুল্ক চাপাও, তোমাদের এখান থেকে সব জিনিস আমরা আমদানি করি, সেখানেও একই রকম শুল্ক চাপাও। এগুলো রেটরিক। আলটিমেটলি দুটো পক্ষই একটা জায়গাতে আসবে। কিন্তু তাও চীনের আশঙ্কা, ভারত এবং আমেরিকার স্ট্র্যাটেজিক পার্টনার, তাদের সম্পর্ক যদি আরো ঘনিষ্ঠ হয় এবং তাতে চীন যদি একদম ব্রাত্য থাকে, চীনের কিন্তু ক্ষতি। চীন এই ক্ষতি মুখে আর পড়তে রাজি নয়। মূল কারণ হচ্ছে অর্থনীতি। সেই জন্য দেখুন, স্পেশাল রিপ্রেজেন্টেটিভ পর্যায়ে 23তম বৈঠক হলো। মানস সরোবর কৈলাসে তীর্থযাত্রীরা যেতে পারবেন। ওটা ভগবান শিবের অ্যাবর্ড কৈলাস, মানস সরোবর ব্রহ্মার সৃষ্টি। কিন্তু এখনো আস্থার ঘাটতি আছে, সেগুলো হয়তো ধাপে ধাপে পূরণ হবে। কিন্তু পথ চলা শুরু হয়েছে। 2020 এপ্রিলের আগে লাদাখ গালওয়ানে যে ঘটনাগুলো ঘটেছিল, সেগুলোর আর যাতে পুনরাবৃত্তি না হয়, স্ট্যাটাসকো ফিরে আসা সীমান্তে, এগুলো এখন অগ্রাধিকার। সেখানে বাংলাদেশ ছাগলের তৃতীয় সন্তান চীনের কাছে। যতই বাংলাদেশ চীনের কোলে উঠবার চেষ্টা করুন না কেন, চীন বুঝেছে বাংলাদেশের এই জঙ্গি শাহির সঙ্গে মাখামাখি করলে ভারত সেটা ভালোভাবে দেখবে না, ভারতের সঙ্গে সম্পর্ক আরো খারাপ হবে। সেজন্য বাংলাদেশকে চীন দূরে সরিয়ে রেখেছে। তাই বাংলাদেশ বাধ্য হয়ে পাকিস্তানের কোলে উঠেছে। আবার পাকিস্তান নিজেই জঙ্গিবাদে আক্রান্ত। এই যে 16ই ডিসেম্বর, যেটা বাংলাদেশের বিজয় দিবস, পাক আর্মির লজ্জাজনক পরাজয় ভারতীয় সেনাবাহিনীর কাছে 71 সালে, সেই 16ই ডিসেম্বর 2014 সালে কি হয়েছিল? পেশোয়ার আরবি পাবলিক স্কুলে তেহরিকে তালিবান পাকিস্তান নির্বিচারে গুলি চালিয়ে 100 জনকে হত্যা করেছিল। তাদের মধ্যে বাচ্চা ছিল, শিক্ষক অশিক্ষক সবাই ছিল। মর্মান্তিক ঘটনা। পাকিস্তান নিজে ভারতের বিরুদ্ধে ছায়াযুদ্ধ চালাচ্ছে কাশ্মীরে, আর নিজেই সন্ত্রাসবাদীর দ্বারা আক্রান্ত হচ্ছে। ইজ এ ফেল স্টেট। 1000 টাকা লিটার পেট্রোল, মুদ্রাস্ফীতি 38%। পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স তো নিলামে ওঠার কথা ছিল, তবে একটা মাত্র বিডার এসছে।
এই কিছুদিন আগে ইমরান খানের সমর্থকরা পাকিস্তানের আইন শৃঙ্খলা পরিস্থিতি কত শোচনীয় সেটা দেখিয়ে দিয়েছে। একটা হচ্ছে রাওয়ালপিন্ডির সেনা, ইসলামাবাদের দুর্বল পলিটিক্যাল নেতৃত্ব, আর হচ্ছে টেররিস্টরা, আর একটা হচ্ছে মোল্লাতন্ত্র। চারটে ক্ষমতার কেন্দ্র পাকিস্তানে। চীন সেটা বোঝে। পৃথিবীর অন্যান্য অনেক দেশে চীনের বিনিয়োগ আছে, কিন্তু কোথাও চীনা ন্যাশনালরা কি আক্রান্ত হয় জঙ্গিদের দ্বারা? সেটা পাকিস্তানে হয়। সেজন্য প্রাইভেট আর্মি প্রেরণ করা হয়েছে। ভারতের সঙ্গে সম্পর্কের উত্থান পতন চীনের হয়েছে, কিন্তু কখনো ভারতে চীনা ন্যাশনালদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠেনি। আর বৃহৎ প্রতিবেশীর সঙ্গে কতদিন সম্পর্ক তলানিতে রেখে কাজ চালানো যায়, এটা চীনও বুঝেছে, ভারতও বুঝেছে। দুই দেশই তাদের নিজেদের স্বার্থে কাছাকাছি আসছে। তাই নতুন একটা আবহ তৈরি হয়েছে হিন্দি চীনি ভাই ভাই। আর এখানে বাংলাদেশের ইউনূসের অন্তর্বর্তী সরকারের অবস্থান হলো ছাগলের তৃতীয় সন্তানের মতো, লাফাচ্ছে ঝাঁপাচ্ছে, কিন্তু নোবডি টেকস কেয়ার অফ দেম। আরাকান আর্মি তো ঢুকেই যাচ্ছে বাংলাদেশের মধ্যে। চীন আরাকান আর্মির সঙ্গে কথা বলবে, কারণ ওখানেও তাদের ইনভেস্টমেন্ট আছে। বাংলাদেশের জঙ্গিশাহীকে তাদের দেশের পূর্ব দিকে তাকাতে বলবো, যদি দেশের মানচিত্রকে তারা অটুট রাখতে চান। ভারত বিরোধিতা করার হিম্মত আপনাদের নেই। বামন হয়ে চাঁদ স্পর্শ করার স্বপ্ন দেখবেন না জঙ্গি ইউনূস আর তার জিহাদি সাথীরা।